গত ক্লাসে যেটা বলেছিলাম, 18 বছর বয়স বয়সের মানদণ্ডে নয়, বৈশিষ্ট্যের মানদণ্ডে বিবেচনা করা হয়। আবার বলছি, 18 বছর বয়স বয়সের মানদণ্ডে নয়, বৈশিষ্ট্যের মানদণ্ডে বিবেচনা করতে হয়। অর্থাৎ এই কবিতায় যে যে বৈশিষ্ট্যগুলো বলেছে, ওই বৈশিষ্ট্যগুলো কোনো চরিত্রের মধ্যে বা কোনো মানুষের মধ্যে থাকলে তাকেই আমরা বলতে পারি তার 18 বছর বয়স হয়েছে। ঠিক আছে? আমরা যেভাবে 17-18 বছর চিন্তা করি সংখ্যার দিক থেকে, ওইভাবে নয়। ক্লিয়ার কিনা? সো এই ক্ষেত্রে আমরা এই কবিতায় বেশ কিছু বৈশিষ্ট্য পাবো, আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো। আর এই কবিতার একটা সুবিধা হচ্ছে এখানে প্রচুর টিকা আছে, যেগুলোতে ইনফরমেশন আছে। আমরা এখান থেকে যে ইনফরমেশনগুলো টিকা থেকে নিব আমরা লিখে রাখবো প্লাস টিকা, মানে এই অংশের ব্যাখ্যা কোথায়, টিকাতে আছে, এভাবে করে লিখে রাখবো। আসেন শুরু করছি। 18 বছর বয়স কি দুঃসহ, এইখানে কি ওয়ার্ডটা ভীষণ অর্থে ইউজ হয়েছে। কি ওয়ার্ডটা কি অর্থে? ভীষণ অর্থে। এবং মনে রাখবেন এখানে কি ওয়ার্ডটা, এখানে কি শব্দটা বিশেষণ পদ। আমরা অনেক সময় বলি তোমার নাম কি, ওইখানে কিটা বিশেষ অর্থে, তোমার নাম কি, কিটা কি অর্থে? বিশেষ অর্থে। আবার আমি যদি বলি কি জ্বালা, কি সমস্যায় পড়লাম, মানুষরা বলি না এখন কি জ্বালা, এটা কিন্তু প্রশ্ন না, এটা বরং আমি বলতেছি কি ভীষণ সমস্যা, তাই না? ভীষণ কষ্ট, এরকম বলি না আমরা অনেক সময়। তাহলে খেয়াল করে দেখো, 18 বছর বয়স, উনি কিন্তু প্রশ্ন করেন নাই, উনি বলতেছেন কি অনেক দুঃসহ, অনেক কষ্টকর। ঠিক কিনা? তাহলে এই দুঃসহ ওয়ার্ডটার অর্থ হচ্ছে কঠিন। দুঃসহ ওয়ার্ডটার অর্থ কি? কঠিন। সহ মানে হচ্ছে সহ্য করা যাওয়া, আর দুঃসহ মানে হচ্ছে কি যেটাকে সহ্য করা যায় না, দ্যাট মিনস অসহনীয়। দ্যাট মিনস এখানে কি অর্থ হচ্ছে? কঠিন অর্থ হচ্ছে। এবং এই ওয়ার্ডটা লিখেন বিসর্গ সন্ধি যোগে গঠিত। বিসর্গ সন্ধি যোগে গঠিত। আর বিশ্লেষণটা এরকম হবে, এরকম। ঠিক আছে? প্রথমে কি দিবা? দরস সহকার দিবা, এরপরে দিবা কি বিসর্গ, এরপরে প্লাস, তারপর কি আর এলেন্টার একটা জ্ঞান লিখো। আমি সংক্ষেপে লিখছি। 18 বছর বয়সে মানুষ আত্মনির্ভরশীল হয়ে আত্মনির্ভরশীল হয়ে 18 বছর বয়সে মানুষ কি আত্মনির্ভরশীল হয়ে পথ চলা শুরু করে বলে 18 বছর বয়সে মানুষ আত্মনির্ভরশীল হয়ে পথ চলা শুরু করে বলে এই বয়সে মানুষকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কি বললাম? 18 বছর বয়সে 18 বছর বয়সে আমরা কেমন হয়ে উঠি? আত্মনির্ভরশীল হয়ে উঠি। এই সময়ে আমাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়।
তাই কবি উক্তিটি করেছেন। তাহলে প্রশ্নটা কি? 18 বছর বয়স কি দুঃসহ? উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে দুঃসহ মানে কি? কঠিন। দুঃসহ মানে কি? কঠিন। কবি বলেছেন 18 বছর বয়সটা ভীষণ কঠিন। এখন কেন কঠিন? এখানে এই কথাটাকে তোমরা একটু ডিফারেন্ট কালার পেন দিয়ে বা একটু ডিফারেন্ট ভাবে মার্কিং করো এটা। তাহলে এখানে একটা ওয়ার্ড আছে আত্মনির্ভরশীল, অর্থাৎ এই লাইনটার মধ্যে আমরা এই বৈশিষ্ট্যটা পাচ্ছি। 18 বছর বয়সের এখন প্রথমে একটা বৈশিষ্ট্য পেলাম, সেটা কি? আত্মনির্ভরশীলতা। সেটা কি? আত্মনির্ভরশীলতা। এটা তো নিশ্চয়ই বোঝো, অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের মতো করে নিজের পথ চলতে থাকা। যেহেতু এই বয়সে আমরা নিজের পথ নিজে চলছি, স্বাভাবিকভাবেই বিভিন্ন সমস্যা বা বিভিন্ন বাধার সম্মুখীন আমরা হব, ঠিক কিনা? সেই কারণে আমাদের ওই বয়সটা কেমন হবে? কঠিন হবে। আমি আরেকবার বলছি, তোমার কাজ যদি আমি করে দিই বা তোমার অন্য কেউ করে দেয়, তোমার মা বাবা করে দেয়, তোমার জন্য এটা অবশ্যই জীবনটা সহজ হবে। কিন্তু যে সময় তুমি নিজের পথ নিজে চলতে শুরু করবে, অনেক বাধার সম্মুখীন হবে, নিজেকে সেগুলো মোকাবেলা করতে হবে। সেজন্য এই বয়সটা অন্যান্য বয়সের মতো সহজ নয়। যারা বৃদ্ধ, তাদের দেখাশোনার দায়িত্ব বা তাদের পথ চালানোর দায়িত্ব কেউ না কেউ নিয়ে থাকে, সচরাচর তাদের সন্তানরা নিয়ে থাকে। শিশু যারা থাকে, কিশোর যারা থাকে, তাদেরও দেখাশোনার করার দায়িত্ব তাদের পিতামাতা বা অভিভাবকেরা নিয়ে থাকেন। কিন্তু 18 বছর বয়সে মানুষকে নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়। তাই এই সময় আমাদেরকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই কবি এই বয়সকে কি বলেছেন? দুঃসহ বলেছেন। কনসেপ্ট ক্লিয়ার? সো 18 বছর বয়স কি দুঃসহ? আপাতত আমরা 18 বছর বয়সের একটা বৈশিষ্ট্য পেয়েছি, সেটা হচ্ছে কি? আত্মনির্ভরশীলতা। এই আত্মনির্ভরশীলতার আরো একটা সমার্থক শব্দ আছে, স্বনির্ভরতা। আমরা বলতে পারি আত্মপ্রত্যয়ী মনোভাব। একই কথা এগুলো, আত্মপ্রত্যয়ী, বা এই ওয়ার্ডটাও শুনছো সম্ভবত, স্বাবলম্বী শুনেছ না? তাহলে পরীক্ষায় এটা না দিয়ে তোমাকে বলতে পারে নিচের কোনটা 18 বছর বয়সের বৈশিষ্ট্য, অপশনে ধরো তুমি এটা পেলে, তাহলে অ্যান্সার তো এটা দাগাবেই। কিন্তু এটা না দিয়ে এটা সমর্থন দিয়েছে এটা, তখন তুমি চিন্তা করতে পারো যে আসলে এটা পড়েছো কিনা। কিন্তু এখন তুমি জানো যে কি এটারই কি সমর্থ শব্দ। স্বাবলম্বী একই কথা, ঠিক আছে? আত্মবিশ্বাসী একই কথা। তুমি নিজের উপর নিজের কনফিডেন্স আছে, বিশ্বাস আছে, তুমি পথ চলতে পারবে। কিন্তু পথ চলতে গিয়ে তুমি কিছু সমস্যায় পড়বে। একটু কি বোঝা গেছে? আসলে ঠিক আছে, এটার নিশ্চয় একটা দ্বিতীয় প্যারা হবে। তাহলে জ্ঞান যদি এটা লিখো, দ্বিতীয় প্যারাটা তোমরা লিখবা এখানে ব্র্যাকেটে লিখে রাখো। দ্বিতীয় প্যারাটা কোত্থেকে লিখবা তোমরা? টিকা থেকে। তাহলে সেকেন্ড প্যারাটা কোত্থেকে হবে? টিকা থেকে। জ্ঞান এখান থেকে, সেকেন্ড প্যারা কোত্থেকে? টিকা থেকে। তাহলে চলাই টিকার দিকে। দেখো এটা টিকা আছে, প্রথম যে টিকাটা, এই টিকাটাতে স্টার দিও, কারণ এটা থেকে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর এখান থেকে নিতে পারবো। এই প্যারার বেশিরভাগ প্রশ্নের উত্তর তুমি এখান থেকে নিতে পারবে। এই প্যারাটার দেখো কি বলতে চাচ্ছে। এ বয়স মানব জীবনের এক উত্তরণকালীন পর্যায়। উত্তরণকালীন বলা হয়েছে কারণ, ডাক দাও এটা, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ এই বয়সে। উত্তরণকালীন এই কারণে বলা হচ্ছে, একটা বয়স থেকে আমরা আরেকটা বয়সে যাচ্ছি, সেজন্য বলা হয়েছে এটা কি মানব জীবনের একটা উত্তরণকালীন পর্যায়। অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে, খেয়াল করো, অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে, দ্যাট মিনস পরনির্ভরশীল না আত্মনির্ভরশীল? আত্মনির্ভরশীল, ঠিক না? অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় মানুষকে। তার মানে এই বয়সে আমরা নিজের পায়ে দাঁড়াই। তার মানে এই বয়সে কি আমরা পরনির্ভর থাকি নাকি আত্মনির্ভর বা স্বাবলম্বী, এরকম কথাবার্তাগুলো এখানে আসবে। এই সময় থেকে তাই মানুষকে একটা কঠিন এবং দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, অথবা কি সম্মুখীন হতে হয়। তাহলে আমি যেগুলো বলেছি এখানে পেয়েছো তুমি ওই ব্যাখ্যাটা, তাহলে এটার আলোকে লিখবা। তাহলে জ্ঞানে কি লিখবা? 18 বছর বয়স কি দুঃসহ উক্তিটি ব্যাখ্যা করে জ্ঞানে লিখবো আমরা ওটাই, যে বয়সে মানুষ আত্মনির্ভরশীল হয়ে উঠছে বলে একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। জ্ঞান শেষ। দ্বিতীয় প্যারাতে গিয়ে বলবো আমরা 18 বছর বয়স মানব জীবনের একটি কোন ধরনের পর্যায়? উত্তরণকালীন পর্যায়। এই বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। এ বয়সে মানুষ আত্মনির্ভরশীল হয়ে ওঠে, নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হয়, নিজের পথ নিজেকে চলতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়, অনেক প্রতিকূলতা আমরা মোকাবেলা করতে থাকি। সেজন্য কবি এই বয়সকে
দুঃসহ বা কঠিন বলেছেন, দুঃসহ বা কঠিন বলেছেন, তাহলে আপনার এক্সপ্লেনেশনটা কমপ্লিট হয়ে যাবে। আসো এবার কবিতার মধ্যে আবার। স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। স্পর্ধা শব্দটা এমনিতে নেগেটিভ, কিন্তু এখানে ইতিবাচক অর্থ হয়েছে। আমি যদি বলি তোমার স্পর্ধা তো কম নয়, তাহলে এটা সাহস অর্থ হচ্ছে, কিন্তু এই সাহসটা নেগেটিভ অর্থে। আমি যদি বলি যে কি তিনি অত্যন্ত সাহসী, কথাটা পজিটিভ, কিন্তু আমি যদি বলি তোমার এত বড় সাহস, তুমি এটা করতে পারলা, তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই কি নেগেটিভ। হয় না এরকম যে তুমি ধরো কলেজের স্যারের সাথে বেয়াদবি করলা, ঠিক আছে, হতে পারে, তাহলে স্যার তোমাকে বলবে তোমার এত বড় সাহস, তুমি স্যারের সাথে, আমি তোমার বাপের বয়সে তোমার সাথে বেয়াদবি করলাম, তাহলে এই যে দেখো এই সাহসটা কিন্তু ভালো না, এটা হচ্ছে কি খারাপ জিনিস। কিন্তু এই কবিতায় যে সাহসটা বা স্পর্ধার কথা বলা হচ্ছে এটা পজিটিভ অর্থে। তাহলে এই সাহসটা আমরা লিখে রাখি স্পর্ধা বলতে, এখানে লিখে রাখি দুঃসাহস। আচ্ছা, নেই মাথা তোলবার ঝুঁকি। এই মাথা তোলবার ঝুঁকি অংশ দ্বারা বোঝানো হচ্ছে কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা, নাকি মাথা উঁচু করে নিজের পথ নিচে চলা। ভেরি গুড, অ্যান্সার লিখো, মাথা উঁচু করে নিজের পথ নিচে চলা। ওই অন্যায়ের প্রতিবাদ আসছে আরো পরে। মাথা উঁচু করে নিজের পথ বা নিজের পথে নিজে চলা, নিজের পথে নিজে চলা, এটাকে বুঝিয়েছে। স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। এই বয়সে মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে বা আত্মনির্ভরশীল হয়ে ওঠে, তাই নিজের পথ নিজে চলতে থাকে। আরেকবার, এই বয়সে মানুষ কেমন হয়ে ওঠে? আত্মনির্ভরশীল হয়ে ওঠে, তাই নিজের পথ মানুষ কেমন করে? নিজেই চলতে থাকে। সেজন্য কবি উক্তিটি করেছেন। এবার এটা থেকে যদি তোমাকে অনুধাবন করে, তাহলে জ্ঞান কি দিলা? এই বয়সে মানুষ কেমন হয়ে ওঠে? আত্মনির্ভরশীল হয়ে ওঠে, সেজন্য নিজের পথ নিজে চলতে থাকে। দ্বিতীয় প্যারাটা লিখবা ওই প্রথমটার টিকা। দ্বিতীয় প্যারাটা লিখবা কি? প্রথমটার টিকা। প্রথমটার টিকা মনে আছে আপনাদের? 18 বছর বয়স আমাদের কি মানব জীবনের একটি উত্তরণকালীন পর্যায়। এই বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। তারপরে তুমি লিখতে পারো যে এই বয়সে মানুষ আত্মনির্ভরশীল হয়ে ওঠে বা পরনির্ভরতা পরিহার করে মানুষ কেমন হয়ে ওঠে? আত্মনির্ভরশীল হয়ে ওঠে। সেজন্য মানুষকে অনেক কঠিন সমস্যারও সম্মুখীন হতে হয়, কিন্তু এই বয়সে মানুষ দুঃসাহসের সাথে সেই কঠিন সমস্যাগুলোকে মোকাবেলা করে নিজের পায়ে মাথা উঁচু করে নিজে চলতে থাকে। তাহলে কাছাকাছি ব্যাখ্যা হবে। আরেকবার, এই বয়সটা কেমন বলতো? মানব জীবনের কেমন বয়স? উত্তরণকালীন পর্যায়ে। এই বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। এই বয়সে মানুষ পরনির্ভরশীলতা পরিহার করে আত্মনির্ভরশীল হয়ে ওঠে, অথবা এই বয়সে মানুষ কেমন হয়ে ওঠে? আত্মনির্ভরশীল হয়ে ওঠে, নিজের পায়ে নিজে পথ চলতে থাকে। এই কারণে এই বয়সে মানুষকে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু মানুষ এতে পরোয়া না করে বা ভয় না পেয়ে বা বিচলিত না হয়ে কিসের সাথে? দুঃসাহসের সাথে মাথা উঁচু করে নিজের পায়ে নিজে চলতে থাকে। তাহলে কথা অল টাইম কি হবে? রিলেটেড হবে। তাহলে সেক্ষেত্রে তুমি এখন তো তোমার মনে থাকবে, কিন্তু অনেকদিন পরে যখন তুমি এটা পড়তে যাবে তুমি ভুলে যাবে যে এটার এক্সপ্লেনেশনটা কোত্থেকে লিখবে। সেক্ষেত্রে তুমি এখানে লিখে রাখো ব্যাখ্যা। পরের অংশ কোত্থেকে লিখবা? প্রথম টিকা। তাহলে পরের অংশটা কোত্থেকে লিখবা? প্রথম টিকা থেকে লিখবে। তাহলে জ্ঞান তো এটা লিখলি, আর পরের অংশটা কোত্থেকে লিখবি? প্রথম টিকা থেকে লিখবে। তাহলে মনে থাকবে আশা করি পরবর্তীতে। 18 বছর বয়সেই অহরহ। অহরহ মানে অবিরাম। অহরহ মানে কি? অবিরাম। এবং এটার একটু বিশ্লেষণ আছে। ভেরি গুড। অহ প্লাস অহ, এটা নিশ্চয়ই বিসর্গ সন্ধি যোগে গঠিত। আর এই কথাটির অর্থ হচ্ছে অবিরাম। এই লাইন থেকে কখনো অনুধাবন প্রশ্ন হতে পারে না, কারণ এটা পূর্ণাঙ্গ ভাব মিন করছে না। 18 বছর বয়সে অর্হ, তাহলে কি কথাটা কিন্তু আসতেছে না, তাই না? সেজন্য কখন এটা যেহেতু পূর্ণাঙ্গ ভাব মিন করছে না, এখান থেকে কোনো অনুধাবন হবে না, এটা নিয়ে আমরা প্র্যাকটিস করবো না। এই লাইনটা থেকে আসতে পারে। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। সো এখানে তুমি কি পেয়েছো? এই দুঃসাহসের কথা এই প্যারাতে আরো একটা লাইনে আছে, দ্বিতীয় লাইনে না, দ্বিতীয় লাইনে আছে না, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি, এখানে আছে না? তাহলে এই জায়গায় কোন মনোভাব পাবো? 18 বছর বয়সের, লিখো দুঃসাহসিক মনোভাব। দুঃসাহসিক মনোভাব মানে সাহসিকতা। দুঃসাহসিক মনোভাব
বাকি সাহসিকতা, এক কথায় এটা বলতে পারো। সাহসী বানানে দীর্ঘ ইকার, কিন্তু সাহসিকতাতে হ্রস্ব ইকার। বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। টিকাতে চলে আসো, একটা টিকা আছে, এটা একটু পড়ে থাকি আমরা। হ্যাঁ, নানা দুঃসাহসী স্বপ্ন এসছেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি না, বারবার স্ক্রল করতে প্রবলেম লাগে আমার, এই জন্য আমি তোমাদেরকে বলছি বইয়ে দেখো, আমিও বই থেকে দেখে বলছি। নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা, উদ্যোগ, দাগ দিবেন, এটা অবজেক্টিভের জন্য দরকার। 18 বছর বয়সে তরুণ মনকে কি ঘিরে রাখে? অপশন 1 স্বপ্ন, অপশন 2 কল্পনা, অপশন 3 উদ্যোগ। এবার বিভিন্নভাবে তোমাকে কনফিউজ করে অপশন দিবে, 1 ও 2, 2 ও 3, বা শুধু 3, আবার 1 2 3। তখন অ্যান্সার কি হবে? 1 2 3। এটা একটা অবজেক্টিভের জন্য ভালো মতো দাগিয়ে রেখো। স্বপ্ন, কল্পনা এবং কি উদ্যোগ তরুণ মনকে ঘিরে রাখে। সেই কারণে কবি বলেছেন 18 বছর বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। তাহলে জ্ঞানটা, তুমি এই প্রশ্নের জ্ঞানটা কোত্থেকে লিখবা? এই প্রশ্নের জ্ঞানটা এভাবে, বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি, উক্তিটা ব্যাখ্যা করো। তুমি জ্ঞানে কি লিখবা? টিকার দিকে চলে আসো, দেখো নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা, উদ্যোগ তরুণ বয়সকে বা এই বয়সের মানুষকে ঘিরে রাখে বলে কবি উক্তিটি করেছেন। ঠিক আছে কিনা? সো এটার জ্ঞান আমরা লিখতে পারি কোত্থেকে? টিকা থেকে। সেক্ষেত্রে আমরা কথাটা এভাবে গুছিয়ে লিখি, আমাদের কষ্ট কমে যাবে। আমরা এভাবে লিখি, এটার জ্ঞান লিখবো কোত্থেকে? টিকা থেকে। এটা টিকা কত নাম্বার বলতো? 1 2 3। তাহলে এখানে একটু কলম দিলে ভালো হইতো আমাদের। জ্ঞানটা লিখবো আমরা 3 নং টিকা থেকে, বা টিকা নাম্বার 3 থেকে। আর অনুধাবন অংশটা লিখবো কোত্থেকে? ক্লিয়ার করে বলতে পারবা কেউ? 1 নম্বর থেকে। এটা কোত্থেকে লিখবা? 1 নম্বর থেকে, কারণ এটা সেম প্যারার কথাবার্তা। 1 নং টিকা। সো এটা শুরু করবো আবার এইভাবে, কারণ তোমাকে তো এইচএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে তো অনুধাবন আসবে একটাই, এমন তো না যে এই চ্যাপ্টার থেকে 3টা অনুধাবন আসবে, তাই তুমি কথা ভিন্ন রকম লিখতে পারবে না, এটা তো হতে পারে না, একটাই আসবে। সেক্ষেত্রে তুমি ওটা দিয়ে শুরু করবা। 18 বছর বয়স মানব জীবনের একটি উত্তরণকালীন পর্যায়। এই বয়সে মানুষ আত্মনির্ভরশীল হয়ে ওঠে, বা আরো একটা কথা বাড়াতে পারো, এই বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। এই বয়সে মানুষ আত্মবিশ্বাসী বা আত্মপ্রত্যয়ী বা আত্মনির্ভরশীল হয়ে ওঠে বলে অন্যের উপর বাকি পরনির্ভরতা ত্যাগ করে নিজের পায়ে নিজে পথ চলতে থাকে। এই বয়সে মানুষের মনে বা মানুষের সামনে অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু এই বয়সে মানুষেরা দুঃসাহসী হয়ে ওঠে। নানা ধরনের স্বপ্ন, কল্পনা, উদ্যোগ তরুণ মনকে ঘিরে রাখে। তাই কবি এই বয়সের বৈশিষ্ট্য বোঝানোর জন্য উক্তিটি করেছেন। তাহলে উঁকি দেওয়া মানে কি বুঝতেছো? জাগ্রত হওয়া। উঁকি দেওয়া মানে কি? জাগ্রত হওয়া। এই বয়সে বিভিন্ন ধরনের দুঃসাহসেরা মনে জাগ্রত হয়। তাহলে দুঃসাহসী কি? স্বপ্ন, কল্পনা, উদ্যোগ, এই 3টে ওয়ার্ড টিচার তোমার জ্ঞানে খুঁজবে। বুঝো না মনে হয় আমার কথাটা? দুঃসাহসীরা কি উকি দেয়, মানে দুঃসাহসী কি উকি দেয়? স্বপ্ন, কল্পনা, উদ্যোগ, এই 3টে জিনিস কোথায় তোমার টিচার জ্ঞানে খুঁজবে? অনুধাবনে আর একটু বিস্তারিত ব্যাখ্যা খুঁজবে। তাহলে অনুধাবনে গিয়েও তুমি ওই জিনিসগুলো বলো, নানা ধরনের স্বপ্ন, কল্পনা এই বয়সে মানুষের মনে জাগ্রত হয় বলে কবি উক্তিটি করেছেন। ঠিক আছে, আসো এবার সেকেন্ড পেরাতে। 18 বছর বয়সে নেই ভয়। তাহলে 18 বছর বয়সে কোন বৈশিষ্ট্য বলো তো? অকুত ভয়। শুনছো এটা? অকুত ভয় মনোভাব, অথবা এই ওয়ার্ডটা জানেন আপনারা, নির্ভীকতা শুনেছেন, অথবা সাহসিকতা। ঠিক আছে স্যার? তো সাহসিকতার কথা উপরে পেয়েছেন আপনি, এখানেও সেম ধরনের কথাবার্তা। তাহলে কিসের কাছে ভয় নেই 18 বছর বয়সে? সেটা একটু লিখে রাখো। অন্যায়কে ভয় পায় না। এটা নিয়ে টিকাতে কোনো কিছু নেই, আমরা জাস্ট নিজের মতো করে রেডি করব। জ্ঞানে কি লিখবো? আলোচ্য উক্তিটি দ্বারা 18 বছর বয়সে অকুত ভয় মনোভাবের দিকটি ফুটে উঠেছে। আরেকবার, আলোচ্য উক্তিটি দ্বারা 18 বছর বয়সের কোন মনোভাব? অকুত ভয় মনোভাবের দিকটি ফুটে উঠেছে। এরপর আমরা লিখতে পারি, মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা দিক হলো 18 বছর বয়স, বা 18 বছর বয়স কবিতায় কবি মানব জীবনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে আলোকপাত করেছেন। 18 বছর বয়সে মানুষ আত্মনির্ভরশীল হয়ে পথ চলতে থাকে বলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। এই বয়সে মানুষেরা দুঃসাহসী হয়ে ওঠে, নানা ধরনের স্বপ্ন, কল্পনা তাদের মনে উকি দেয়। তারা এতটাই অকুত ভয় হয় যে, বা তারা এতটাই সাহসী হয় যে কখনোই অন্যায়ের কাছে তারা
মাথা নত করে না বা অন্যায়কে তারা ভয় পায় না। শেষ কথাবার্তা। তাহলে কথাবার্তা স্টার্টিং গুলো একই রকম হবে, এন্ডিং এর একটা বা দুটো লাইন একটু এই যে প্রশ্নটার সাথে রিলেট করতে হবে, আদারওয়াইজ কথাবার্তা সেম। পদাঘাতে ভাঙতে চাই পাথর বাঁধা। পদাঘাত মানে কি? পায়ের আঘাত। পদাঘাত মানে কি রে? পায়ের আঘাত। তাহলে এই লাইনটা দ্বারা 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্য হতে পারে? পদাঘাতে পাথর বাঁধা ভাঙতে চাই না, সাহসিকতা এখানে হবে না, কিন্তু অনন্ত জলিলের কাজ, অসম্ভবকে সম্ভব করা। ইয়েস, অদম্য মনোভাব। ফাইন। আরো একটা সুন্দর ওয়ার্ড আছে, ভেরি গুড, লিখো এটা, অপ্রতিরোধ্যতা। শুনছো এটা? অপ্রতিরোধ্য মনোভাব আমরা বলে থাকি। হ্যাঁ, অপ্রতিরোধ্য বা অদম্য মনোভাব। এই বয়সের মানুষ অন্যায়কে মোকাবেলা করে, সবসময় সামনের দিকে ছুটে চলে, বিভিন্ন প্রতিকূলতা বা বাধা এসে তার পথ চলাকে থামাতে চায়, পাথরের মতো বাধা এসে তার পথ চলাকে থামাতে চায়, কিন্তু সে এতই অপ্রতিরোধ হয় কোনো বাধাই তার সামনে টিকতে পারে না। ওই যে বিদ্রোহী কবিতায় পড়েছো না, সে সাইক্লোন ঘূর্ণির মতো এসে এলোকে সে ঝড়ের মতো এসে সবকিছুকে উড়িয়ে দেয়। ঠিক 18 বছর বয়সের মানুষেরও এমন বৈশিষ্ট্যেরই হয়, তাকে কোনোভাবেই কোনো বাধা দিয়ে থামানো যায় না, যে সব বাধাকে ছিন্ন করে সামনেই ছুটে চলে। তাই বলেছে পায়ের আঘাতে এসে ভেঙে যায় যেন কি সকল বাধা। তাহলে এই বয়স কেমন হয়? অদম্য হয়, কোনোভাবেই কোনো অন্যায় তাকে থামাতে পারে না, দমাতে পারে না। তাই এই বয়সের বৈশিষ্ট্য বোঝানোর জন্য কবি উক্তিটি করেছেন। এরপরে, এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। কার কাছে মাথা নোয়ায় না? তাহলে 18 বছর, এই লাইনটার সাথে বিদ্রোহী কবিতার কোন লাইনের মিলবে? বলবীর চির উন্নত মম শির, যে আমার সবসময় শির কি থাকবে? উন্নত থাকবে। অন্যায়ের কাছে আমি কখনো মাথা নত করবো না। ঠিক আছে? আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, মনে আছে? এই লাইনগুলো মিলে যাবে কোন লাইনের সাথে? এই লাইনটার সাথে। সো মাথা নোয়াবার নয়, পাশে ব্র্যাকেটে ছোট্ট করে লিখে রাখো, অন্যায়ের কাছে মাথা নত না করার মনোভাব। অন্যায়ের কাছে মাথা নত না করার মনোভাব। অন্যায়ের কাছে মাথা নত না করার মনোভাব। এর পরের লাইনের ব্যাখ্যা আমাদের বইতে আছে, সো আমরা দেখি এখান থেকে কি বলছে। 18 বছর বয়স জানেন এক কাঁদা। একটু টিকাতে চলে আসে সবাই। টিকা নম্বর 4, চতুর্থ টিকা। এখানে শব্দার্থ নেই, সবই টিকা। শব্দার্থ হয় ছোট ছোট আর টিকা হবে বড়। সরি। যৌবনে পদার্পণ করে মানুষ আত্মপ্রত্যয়ী হয়। স্যার, আত্মপ্রত্যয়ী শব্দের সমার্থক শব্দ কি? আত্মনির্ভরশীল। বাকি আত্মবিশ্বাসী হয়, তাই না স্যার? জীবনের মুখোমুখি দাঁড়ায় স্বাধীনভাবে। এই কথাগুলো আমরা 1 নম্বর টিকাতেও পেয়েছি। কেন বলতো? অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে পথ চলি, এটাকে আত্মবিশ্বাসী বা আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা নয়। আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাকে হতে হচ্ছে, তার মানে আমি বাস্তবের মুখোমুখি দাঁড়াচ্ছি, ঠিক কিনা? তুমি ধরো পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করছো, তাহলে এখন তোমার সবকিছু দেখাশোনা করছেন তোমার মা বাবা, হয়তো, আই ডোন্ট নো দ্যাট, 90% বা 100% এরকমই হবে, ঠিক আছে? কিন্তু যখন তুমি নিজের পথ নিজে চলবে, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেবে, তখন তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝে দাঁড়াও, তাহলে তোমাদের এই লাইনটা বুঝতে সুবিধা হবে। এটা ছোট বাচ্চার কথা দিয়ে বলে। ছোট বাচ্চারা ধরো তার বয়স 5-6 মাস, হামাগুড়ি দিতে শিখছে, এই অবস্থা। তো আস্তে আস্তে সে 7-8 মাস বয়সে গিয়ে একটু একটু দাঁড়াতে শিখবে, কিন্তু সে হাঁটতে পারবে না। তখন তার মা বাবা কি করবে? তার 2 হাত ধরে আস্তে 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 করে তাকে হাঁটানোর চেষ্টা করবে, ঠিক আছে? আমার বাচ্চার কথাই বলে, ঠিক আছে? আমার বাচ্চা এখন বয়স কত, 15 মাস 16 মাস এরকম হবে, দৌড়াতে পারে ভালো, মানে পুরো ঘরে দৌড়ায়। গতকালের ঘটনা, সে স্পিডে দৌড়াচ্ছে, জুতো পরা ছিল, হোঁচট খেয়ে পড়ে গেছে, কিন্তু উঠে মানে আমাদের দিয়ে তাকাচ্ছে। আমরা ভেরি নর্মাল, কিচ্ছু হয়নি বাবা, উঠে আসো। ও খুব নর্মালি মানে উঠে চলে আসছে এখান থেকে, কিন্তু আমরা বুঝছি ও কিন্তু ব্যথা পাইছে, হ্যাঁ, কান্না করে নাই। এরকম আরেকদিনের ঘটনা বলি। ও যখন এরকম হাঁটছিল, মানে তখন ও ঠিকভাবে হাঁটতে পারে না, আমার হাত ধরে ধরে হাঁটছিল। একটা জায়গায় এসে আমি ওর হাতটা আস্তে করে ছেড়ে দিয়েছি, কতটুক মানে হাঁটা শেখানোর জন্য, কিনা হয়তো ওর আত্মবিশ্বাস বা কনফিডেন্স বাড়বে না, কতটুকু কিনা আমি হাতটা ছেড়ে দিয়েছি। ও 2 পা দিয়ে আস্তে করে বসে গেছে। সামান্য ব্যথা, মানে কালকে যে ব্যথাটা পেয়েছে তার চেয়ে অনেক কম ব্যথা পেয়েছে।
মা বাবারা তো বুঝতেই পারে যে তুমি একটা ব্যথা আঘাত লাগলে কতটুক ব্যথা পাবে, কিছুটা তো আইডিয়া আমরা করতে পারি, তাই না? তো আমি দেখলাম যে মানে ওই ব্যথায় সে অতটা মানে কান্না করার মতো কিছু হয়নি, বাট সে অনেকক্ষণ কান্না করেছে ওটাতে। তো ছোট বাচ্চা, তারও সাইকোলজিক্যাল এটা মানে হয়ে গেছে যে কি তুমি আমাকে ছেড়ে দিয়েছো, দেড় সময় ব্যথা পেয়েছে, এই জন্য আমি কান্না করতেছি। আর নিজে যে চলতেছে, পড়তে হোঁচট খেয়ে পড়লো, ব্যথা পাইছে, তারপরে কিন্তু সেটা কি করছে, হজম করে ফেলছে, আরো তার কাছে আমাদের দিকে মানে কিছু হয়েছে, না না কিছু হয় না, বিষয়টা এরকম। তো এই বৈশিষ্ট্যটা আমাদের বড় বয়সে এসেও হয়। আমরা যখন ছোট থাকি, আমাদের জীবনে বিভিন্ন সময় ব্যর্থতা আসে, সেই ব্যর্থতার জন্য আমাদের হতাশা চলে আসে। খুব খেয়াল করবা, এখানে কাঁদা ওয়ার্ডটা হতাশা অর্থে হচ্ছে। কাঁদা ওয়ার্ডটা কি অর্থে? হতাশা অর্থে। আমরা যখন ছোট থাকি, বিভিন্ন ব্যর্থতার কারণে আমাদের মধ্যে কি চলে আসে? হতাশা চলে আসে। কিন্তু যখন আমরা নিজের সিদ্ধান্ত, এই যে স্যার এই বাবা কথা না, এদিকে দেখো, নিজের সিদ্ধান্ত যখন নিজে নিই, নিজের পায়ে যখন নিজে পথ চলি, তখন পরাজয়ের জন্য, ব্যর্থতার জন্য আমাদের মধ্যে হতাশা বা পরাজয়ের গ্লানি কাজ করে না। কথা বুঝছো? সেজন্য বলছে এই বয়সের মানুষ পরাজয়ের গ্লানি অনুভব করে না, হতাশ বোধ অনুভব করে না, বরং নতুন ভাবে পথ চলতে শিখে। তাই কবি বলেছেন 18 বছর বয়স জানে না কাঁদা। ক্লিয়ার? আমি এগেন বলছি, অন্যান্য বয়সে ব্যর্থতার জন্য আমাদের মধ্যে হতাশা চলে আসে, কিন্তু এই বয়সের মানুষ ব্যর্থতাকে মেনে নিয়ে নতুন ভাবে পথ চলতে থাকে। ওই যে জীবন সঙ্গীত কবিতায় পড়েছো, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে, মানে তোমার জীবন বৃথা এমনটা মনে তুমি করো না, বরং নতুন ভাবে তুমি পথ চলতে থাকো। সেই জন্য বলেছে জানে না কাঁদা। টিকাটা শেষ করি আমরা, কি বলছে দেখি। শৈশব কৈশোরের পরনির্ভরতার দিনগুলোতে যে কান্না ছিল, এখানে লিখে রাখো, যে কান্নার নিচে দাগ দিয়ে লিখো পরাজয়ের কান্না বা ব্যর্থতার কান্না। লিখো ব্যর্থতার কান্না বা কি পরাজয়ের কান্না। তাহলে শৈশব কৈশোরের দিনগুলোতে, পরনির্ভরতার দিনগুলোতে, যে সময় আমরা অন্যের উপর নির্ভর থাকতাম, যে সময় আমরা আত্মনির্ভর হইনি, তখন আমাদের মধ্যে যে ব্যর্থতার কান্না ছিল, এই বয়সে এসে আমরা সেগুলো সচেতন ভাবে মুছে ফেলতে উদ্যোগী হই। মানে এই বয়সে এসে আমরা সচেতন ভাবে সেগুলো মুছে ফেলতে পারি। সো এটা জ্ঞান লিখেন আপনারা, এই প্রশ্নটার জ্ঞান লিখেন। এই বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় বলে, এই বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় বলে, তুই খাতায় লিখ, বই তো আনিস নাই। এটা কি বই? বোর্ড বই তো না। আচ্ছা, এ বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় বলে ব্যর্থতার গ্লানি, ব্যর্থতার, হোয়াট ইজ দিস, রাত ওয়াই মারি ফেলে বুঝতে স্যার, ভুট্টাচার্য বলে, সুকান্ত সুকান্ত ভুট্টাচার্য সব মারি ফেলে। দেখে রেখো বানান। এ বয়সের মানুষ আত্মপ্রত্যয়ী হয় বলে, তারপর কি বলেছে আমি ভুলে গেছি, ব্যর্থতার গ্লানি। একবার আমার টাইপিস্ট, বুঝছো, আমরা মমতাদি চ্যাপ্টারটার একটা অবজেক্টিভ শিট করতে দিয়েছিলাম, তো বড় করে লিখছে মমতাদি, এর নিচে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বানানটাই ভুল লিখছে। মানিক বানান ভুল কি লিখতে পারে বা চিন্তা করো, মানিককে দন্তান্ন আর কে দিক সেদিক করে দিছে, রসইকারকে দিক সেদিক করে দিছে, তো এটা মানিক মাংকি বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে। আমি এমন বকা দিছি ওনাকে, এবং আমিও খেয়াল করি নাই, মানে স্বাভাবিক ভাই, এই সকল বিষয়কে খেয়াল করে স্টুডেন্টদের চলে গেছে, স্টুডেন্ট হাসতেছে, বলে স্যার এটা কি করছেন আপনি, দেখে ভাই মেজাজ গরম হয়ে গেছে। আমি ডাকলাম, ভাই এটা কমন জিনিস, আপনি এগুলো কি করেন? সো লেখার সময় আমরা এটা খেয়াল করবো, লেখকের নামগুলো যেন ভুল না হয়, ঠিক আছে? এগুলোর জন্য টিচার বুঝবে যে তোমার চ্যাপ্টারের উপর ভালো দখল নেই, এটা মনে করবে। আসো দেখো কি বলছি, এই বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় বলে ব্যর্থতার গ্লানি অনুভব করে না। অবলিগে লিখে রাখো, হতাশ হয় না। ব্যর্থতার গ্লানি অনুভব করে না, অবলিক দিয়ে লিখো কি, হতাশ হয় না।
আই পরের অংশে, এ বয়স জানে রক্তদানের পুণ্য। লিখো, এখানে 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্য পাচ্ছি আমরা? আত্মত্যাগী মনোভাব, স্যাক্রিফাইসিং মেন্টালিটি। এ বয়সের মানুষ আত্মত্যাগ করতে জানে, দেশের জন্য আত্মত্যাগ করতে জানে, সমাজের জন্য আত্মত্যাগ করতে জানে। এটাই বাষ্পের বেগে, বাষ্পমান হচ্ছে বাতাস, স্টিমারের মতো চলে। এই দুটো ওয়ার্ড হচ্ছে উপমা। এই দুটো ওয়ার্ড কি? উপমা। উপমা মানে তো বোঝো, কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করা হলে তাকে আমরা কি বলি? উপমা বলি। এবং আমি আবারও বলছি, এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? এই বয়সের মানুষ কিসের পুণ্য জানে? রক্তদানের পুণ্য জানে। কথাটার অর্থ কি? এই বয়সের মানুষ দেশের জন্য, মানবতার জন্য আত্মোৎসর্গ করতে জানে। ধরো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এসএসসিতে পড়ো, ওই কবিতাটার কথা চিন্তা করি। ওখানে সগির আলীর কথা মনে আছে আপনাদের? রুস্তম শেখের কথা মনে আছে? রুস্তম শেখ ছিলেন ঢাকার একজন রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন কি পোকার দখলে। তার মানে তিনি যুদ্ধে গিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। ওই যে সগির আলী বা মেঘনা নদীর যে দক্ষ মাঝি ছিল মতলুপিয়া, ওনারা এই প্রত্যেকেই কি জানেন? রক্তদানের পুণ্য জানেন। সেজন্য তারা দেশের কল্যাণে, স্বাধীনতার জন্য যুদ্ধে গেছেন। বিষয়টা এরকমই। তো এইদের মধ্যে অবশ্যই 18 বছর বয়সের ওই বৈশিষ্ট্যটা আছে। যারাই দেশের জন্য, মানবতার জন্য আত্মোৎসর্গ করতে পারেন, তাদের মধ্যে 18 বছর বয়সের ওই বৈশিষ্ট্যটা, কোন বৈশিষ্ট্যটা? আত্মত্যাগী মনোভাব আছে। জাহানার ইমাম উনি হবেন না, ওনার ছেলে হবেন, কারণ স্যাক্রিফাইস করেছেন, এখানে রক্ত দিচ্ছেন, এই জিনিসটা আসবে। উনি দেশের জন্য সন্তানকে উৎসর্গ করেছেন, সেটা ডিরেক্ট এখানের সাথে যাবে না। এটা হচ্ছে যুদ্ধে যাওয়ার মনোভাব, ওই যে রক্তদানের পুণ্য, এটা স্যাক্রিফাইস করাটা। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এটা হচ্ছে উপমা। এবং ব্র্যাকেটে লিখে রাখো দ্রুত গতিবেগ। 18 বছর বয়সের এই বৈশিষ্ট্যটি এখানে ফুটে ওঠে, দ্রুত গতিবেগের বৈশিষ্ট্যটি এখানে ফুটে ওঠে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। এই বয়সে মানুষ প্রাণ দিতেও জানে, প্রাণ নিতেও জানে। সপে, সপে শব্দের অর্থ লিখো, সমর্পণ করে। আত্মা মানে সোল, কিন্তু এখানে নিজেকে বুঝাবে। আত্মা বলতে এখানে সোলকে বুঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কি? নিজেকে, আত্মকে, মানে নিজেকে আর কি। কিসের কোলাহলে? শপথের কোলাহলে। শপথ মানে হচ্ছে প্রতিজ্ঞা, এটা আমরা বুঝি। আমি শপথ নিচ্ছি, আমরা বলে থাকি। কোলাহল কথাটা দিয়ে বুঝাই বলে। ধরো আমরা এখানে 100 জন আছি মনে করো, তো 100 জনের মধ্যে আমি একজন একলা শপথ নিচ্ছি, তাহলে এখানে কোনো কোলাহল হবে না, কারণ শপথ মাত্র একজন নিচ্ছে এবং কি সেটা একটা নিচ্ছে। আবার ধরো আমরা 100 জন মিলে একই সময়ে একটাই শপথ নিচ্ছি, তাও কোলাহল হবে, কিন্তু বুঝা যাবে শপথটা কি, সেটা কি বোঝা যাবে। ধরো আমি বললাম আমি শপথ করছি যে, তুমি বলো যে কি আমি শপথ করছি যে, তাহলে এট এ টাইম যখন সবাই হবে এটা কোরাস টাইপের মনে হবে, ঠিক কিনা? কিন্তু আমি একটা শপথ নিচ্ছি, তুমি আরেকটা নিচ্ছ, ও আরেকটা নিচ্ছে, ও আরেকটা নিচ্ছে, ও আরেকটা নিচ্ছে, তখন এটা কোলাহল হয়ে যাবে। অথবা আমি ওই ব্যক্তিটা যদি একই একটু পরপর ভিন্ন ভিন্ন শপথ নিই, তখন কি তৈরি হবে? কোলাহল তৈরি হবে। কোলাহল শব্দটা এখানে বহু বচন অর্থে ব্যবহৃত হয়েছে। কোলাহল শব্দটা এখানে কি অর্থে? তার মানে শপথের কোলাহল মানে অনেক শপথ, শপথের কোলাহল মানে কি? অনেক শপথ। খেয়াল করো, এই সময়ের মানুষ নিজেকে সমর্পণ করে কিসের জন্য? শপথের জন্য। তার মানে এই সময়ের মানুষ অনেক শপথ নিতে থাকে। টিকাতে চলে আসো, এটার ব্যাখ্যা টিকাতে আছে, আমরা ওখান থেকে দেখব। তারুণ্য মানে 18 বছর বয়সের মানুষেরা স্বপ্ন দেখে নতুন জীবনের, নতুন নতুন অগ্রগতি সাধনের। তাই সেই সব স্বপ্ন বাস্তবায়নে নিত্য নতুন করণীয় সম্পাদনের জন্য নব নব শপথে, মানে নতুন নতুন শপথে বলিয়ান হয়ে, বলিয়ান মানে বলিষ্ঠ হয়ে বা উদ্যোগী হয়ে তরুণ প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে। কিছু বুঝতে পারছো? আমরা জ্ঞানে লিখতে পারি এইভাবে, এটা জ্ঞানটা আমরা নিজেরা সহজ করে লিখে রাখি। এই বয়সে
মানুষ নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য বিভিন্ন শপথ নেই বলে কি কবি উক্তিটি করেছেন। তাহলে কি বললাম, এ বয়সে কি হচ্ছে দেখো তো, এ বয়সে মানুষ কি নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য বিভিন্ন শপথ নিতে থাকে, সেই কারণে কবি উক্তিটি করেছেন। সেজন্য বলা হচ্ছে শপে আত্মাকে, শপে মানে কি সমর্পণ করে, আত্মাকে মানে হচ্ছে কি নিজেকে বা নিজের আত্মাকে শপথের করা হলে, অর্থাৎ একের পর এক কি নিতে থাকে, শপথ নিতে থাকে। একের পর এক শপথ নিচ্ছে কেন? নতুন কিছু বাস্তবায়ন করার জন্য, নতুন কিছু সৃষ্টি করার জন্য। এরপর এই লাইনটা অনেক কঠিন, স্টপ দিও, এটা আসলে আমরা বেশি ভুল করি। 18 বছর বয়স ভয়ঙ্কর। কবি 18 বছর বয়সকে ভয়ঙ্কর বলেছেন কেন, লিখুন। এ বয়সে তরুণ প্রাণ চারপাশের অন্যায় দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে বলে কবি উক্তিটি করেছেন। এ বয়সে তরুণ প্রাণ চারপাশের অন্যায় দেখে কি হয়ে ওঠে, বিক্ষুব্ধ হয়ে ওঠে বলে কবি এ বয়সকে কি বলেছেন, ভয়ঙ্কর বলেছেন। মানে এখানে অ্যাকচুয়ালি ভয়ঙ্কর কেন দেখো, যারা বৃদ্ধ তারা কখনো দেশের কল্যাণে দশের কল্যাণে এগিয়ে আসবে না। আমরা আবারও ওই তাহারি না, একটু আগে না একটা কবিতার কথা বলছিলাম, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটার কথা দিয়ে চিন্তা করো। ওইখানে একজন ধুত্তরে বৃদ্ধের কথা চিন্তা করো, সে কিন্তু যুদ্ধে যায়নি, সে উদাস দাওয়ায় বসেছিল, তার চোখের নিচে ছিল অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। তাহলে ওই বয়সে মানুষ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে না। সেই অনাথ কিশোরের কথা মনে করে দাও, বা ওই ছোট্ট শিশুটার কথা মনে করে দাও যে হামাগুড়ি দিচ্ছে পিতামাতার লাশের উপরে, তার সামর্থ্যও নেই, আবার কি তার ওই বৈশিষ্ট্যও নেই, সে কি করবে, যুদ্ধ যাবে। কিন্তু তুমি সগীর আলীর কথা চিন্তা করো, সে কিন্তু পাকিস্তানিদের জন্য ভয়ঙ্কর, কারণ সে কি তরুণ প্রাণ, সে যুদ্ধে গেছে, মতলব মিয়া যুদ্ধে গেছে। আমি আবারও বলছি, এমন কোন ক্যারেক্টার যদি থাকে, ধরো রুমির কথা দিয়ে চিন্তা করো, জাহানার ইমামের ছেলে, তিনি যদি যুদ্ধে না যেতেন তাহলে তার মধ্যে আমরা হয়তো, তিনি ভয়ে দেশ থেকে পালিয়ে গেছেন মনে করুন, এরকম যদি হতো, তাহলে তার মধ্যে 18 বছরের ওই বৈশিষ্ট্যটা নেই, কারণ তিনি রক্তদানের মূল্য জানেন না, তিনি অন্যায়কে ভয় পাচ্ছেন, তার মধ্যে তাহলে 18 বছর বয়সের ওই বৈশিষ্ট্য নেই। তাহলে যাদের মধ্যেই থাকবে তারা অন্যায়কারীদের জন্য কি হয়ে ওঠে, ভয়ঙ্কর হয়ে ওঠে। আর রুমির কথা দিয়ে চিন্তা করে দেখো, রুমি মানে ওই জাহানার ইমামের পরিবারের কাউকেই 1971 সালে হত্যা করা হয়নি তখনও পর্যন্ত, কিন্তু তারপরও রুমি যুদ্ধে গিয়েছেন কেন জানেন? বুঝতে পারছো, চারপাশের অন্যায় দেখে উনি কি হয়ে উঠেছিলেন, এবং তখনই তারা কি করে, বিদ্রোহ করে, প্রতিবাদ করে, তাই তাদেরকে বলা হয়েছে কি, বুঝতে পারছো? তাহলে আমি আবারও বুঝতেছি যে 18 বছর বয়সে কবি ভয়ঙ্কর বলেছেন কেন। এ বয়সের মানুষ চারপাশের অন্যায় দেখে চুপ থাকতে পারে না, তারা বিদ্রোহী হয়ে ওঠে, সংগ্রামী হয়ে ওঠে, অন্যায়কে প্রতিহত করে। তাই এ বয়সের মানুষ অত্যন্ত কি ভয়ঙ্কর, সকল কার জন্য, অন্যায়কারীর জন্য। তাজা তাজা প্রাণে আসে অসহ্য যন্ত্রণা। টিকাতে চলে যাও, এটার ব্যাখ্যা টিকাতে আছে, তাই আমরা এখানে লিখে রাখবো শুধু টিকা কথাটা। চারপাশের অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন, সামাজিক বৈষম্য, ভেদাভেদ ইত্যাদি দেখে তরুণ প্রাণ ক্ষুব্ধ হয়ে ওঠে। স্যার এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে কি?
তাহলে এটা মানে এই ভয়ঙ্কর কেন বলা হয়েছে, কারণটা হচ্ছে এখানে, বুঝছ না মনে আমার কথাটা? ভয়ঙ্কর কেন বলা হয়েছে, কারণটা হচ্ছে এখানে। তাই এটার যে ব্যাখ্যা স্যার, এটারও একই ব্যাখ্যা। তাজা তাজা প্রাণে মানে হচ্ছে তরুণ প্রাণে, অর্থাৎ 18 বছর বয়সে। তাই এটার যে ব্যাখ্যা, এটার হচ্ছে ব্যাখ্যা লিখতে পারবা তোমরা। তাই এই দুটো লাইনকে তোমরা এরো চিহ্ন দিয়ে একই রকম করে দিতে পারো। ভাই এটার যে ব্যাখ্যা, এটার একই ব্যাখ্যা। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, কেন অসহ্য কষ্ট আসে? কারণ এই বয়সে তরুণ প্রাণ কেমন হয়ে ওঠে? বিক্ষুব্ধ হয়ে ওঠে। অন্যের কষ্ট দেখে আমিও কি হচ্ছে? ব্যথিত হচ্ছে। বিদ্রোহী কবিতার কথা চিন্তা করে দেখো না, কবি বিদ্রোহ করছেন পৃথিবীর সকল মানুষের জন্য, সকল অন্যায়কারীর বিরুদ্ধে। তাই তিনি অন্যায় দেখলে কি হয়ে উঠছেন? ক্ষুব্ধ হয়ে উঠছেন, সেজন্য তিনি বিদ্রোহ করছেন, তাই নয় কি? এইভাবে অনেকটা ওই বৈশিষ্ট্যটা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এখানে লিখে রাখো, ছোট্ট করে লিখো, অনুভূতির তীব্রতা এটার একটা বৈশিষ্ট্য, এবং সংবেদনশীলতা। সংবেদনশীলতা তোমরা যদি জানো, তোমাদের ক্লাসমেট তোমাদের কলেজেই পড়ে, একটা ফ্রেন্ডের বাবা ভীষণ অসুস্থ, তার চিকিৎসার জন্য বেশ কিছু টাকা দরকার, 10 লক্ষ টাকা দরকার। তো ওনারা অনেক কষ্ট করে হয়তো 5 লক্ষ টাকার মতো ম্যানেজ করতে পেরেছে, আরো 5 লক্ষ টাকা শর্ট আছে। যদি ওই 5 লক্ষ টাকা ম্যানেজ করা যায়, হয়তো তার বাবাটা বাঁচবে, এবং তার অত্যন্ত দরিদ্র। এবং তোমরা যদি প্রত্যেকেই 500 টাকা করে ম্যানেজ করে দিতে পারো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তাহলে 5 লক্ষ টাকার বেশি আসে। তাহলে তোমরা সবাই চিন্তা করলো যে আমরা 500 টাকা, এটা তো তেমন বেশি কিছু না। আমার যদি সামান্য ডোনেশনে কারো প্রাণ বেঁচে যায়, তাহলে সেটা খারাপ কি? তোমরা এগিয়ে আসলা, তাহলে তোমাদের মধ্যে কি আছে জানো? তীব্রতা আছে। এটাকে বলি কি আমরা? তীব্র অনুভূতি। ক্লিয়ার? এটাকে আমরা বলতে পারি সংবেদনশীলতা। কেন সংবেদনশীলতা বলি জানো? কথা না, সংবেদনশীলতা হচ্ছে এই কারণে, অন্যের কষ্ট দেখে আমার মধ্যেও কোনো একটা কষ্টবোধ জাগ্রত হওয়া, এটাকে আমরা কি বলি? সংবেদনশীলতা বলি। এ বয়সের মানুষ, প্লিজ কথা না, শুনো, এ বয়সের মানুষ অন্যের কষ্ট দেখে ব্যথিত হয় বলে কবি বলেছেন এ বয়সে মানুষ কেমন হয়? সংবেদনশীল হয়। ক্লিয়ার কথাটা? সেজন্য বলেছে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। টিকাতে চলে আসো, বাকিটা টিকা থেকে দেখো। অনুভূতির তীব্রতা এবং সুগভীর সংবেদনশীলতা। অনুভূতির তীব্রতা এবং সুগভীর সংবেদনশীলতা এই বয়সেই মানুষের জীবনে তীব্র হয়ে দেখা যায়। বুঝতেছো? আমি কিন্তু এগুলো একটু আগেই বললাম। এবং এটা কি লিখছে? মনোজগতে। মনোজগতে মানে তো মনোজ শেষ। ইজ ইট মনোজগতে আর মনোজগতে? মনোজগতে, নট মনোজগতে। ঠিক আছে? মনোজগতে তার প্রতিক্রিয়া হয় কি? গভীর। ক্লিয়ার? সো আমাকে এই লাইনের ব্যাখ্যা বললে এই পুরো প্যারার এই 3টা লাইন, স্যারেরা কথা বুঝবা, এই পুরো প্যারার এই 3টা লাইন প্রায় একই অর্থবোধক। কেমন স্যার? আমি একটু আরেকবার দেখি। এখানে ফুটে ওঠা থেকে অনুভূতির তীব্রতা, তার মানে কি? অন্যের কষ্ট দেখে কি হওয়া? ব্যথিত হওয়া। দ্যাট মিনস সংবেদনশীলতা আছে বলেই কবি এই বয়সকে বলেছেন কি? তীব্র আর প্রখর। আচ্ছা, এই বয়সে মানুষের মনে অসহ্য যন্ত্রণা আসে কেন? অন্যের কষ্ট দেখে মানুষের মন কি হয়ে ওঠে? বিক্ষুব্ধ হয়ে ওঠে। দ্যাট মিনস কি? তার কারণেই কবি কি বলেছেন? অসহ্য যন্ত্রণা আসে। আর এই বয়সে মানুষ অন্যায় দেখলে কখনো চুপ করে থাকে না। অন্যের উপর অন্যায় হতে দেখলেও সে বিদ্রোহী হয়ে ওঠে, বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেই কারণে এই বয়সকে তিনি ভয়ঙ্কর বলেছেন। তাহলে কথাবার্তাগুলো একই না? তাহলে মনে রাখবা এই 3টা লাইনের ব্যাখ্যা সেম হবে, ব্যাখ্যা একই হবে সবগুলো। তবে 4 নম্বর লাইনের ব্যাখ্যা ডিফারেন্ট হবে। এ বয়সে আসে কানে আসে কত মন্ত্রণা। এই চিহ্নটা দিয়ে রাখো এখানে, কারণ এই লাইনের মধ্যে 18 বছর বয়সের একটা নেতিবাচক বৈশিষ্ট্য পাবো।
এতক্ষণ পর্যন্ত আমরা 18 বছর বয়সের ইতিবাচক বৈশিষ্ট্য পেয়েছি। তবে মনে রাখবেন, আপনাদেরকে জিজ্ঞেস করতে পারো অবজেক্টিভ ভাবে 18 বছর বয়স কবিতায় 18 বছরের কোন ধরনের বৈশিষ্ট্য বলা হয়েছে, শুধু কি ইতিবাচক নাকি ইতিবাচক নেতিবাচক দুটোই? অ্যান্সার হচ্ছে ইতিবাচকও আছে নেতিবাচকও আছে। এখানে আমরা একটা নেতিবাচক বৈশিষ্ট্য পাচ্ছি, লিখে রাখুন এটা। নানা ইতিবাচক এবং নেতিবাচক, নানা ইতিবাচক এবং নেতিবাচক চিন্তা চেতনা, নানা ইতিবাচক এবং নেতিবাচক চিন্তা চেতনা এ বয়সের মানুষের মনে জাগ্রত হয় বলে কবি উক্তিটি করেছেন। নানা ইতিবাচক এবং নেতিবাচক চিন্তা চেতনা এই বয়সের মানুষের মনে জাগ্রত হয় বলে। এমনিতে মন্ত্রণা ওয়ার্ডটার অর্থ হচ্ছে পরামর্শ। আমি বলে থাকি সে আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, মানে কি কু পরামর্শ দিচ্ছে। কিন্তু কবিতায় ছন্দ মেলানোর জন্য যন্ত্রণা মন্ত্রণা এটা লিখেছে। ওই যে যন্ত্রণার সাথে কি মন্ত্রণা ছন্দ মিলিয়েছে। ভয়ঙ্কর প্রখর, এটার নিয়ম হচ্ছে 1 3 2 4, এটার ছন্দ হচ্ছে এরকম, বুঝতে পারছো? এই যে দেখো 1 3 2 4 ছন্দ এভাবে মিলেছে। তো ছন্দ মিলানোর জন্য কবি মন্ত্রণা লিখেছেন। অ্যাকচুয়ালি এখানে মন্ত্রণা মানে পরামর্শ নয়, মন্ত্রণা মানে হচ্ছে চিন্তা ভাবনা। এটা খুবই স্বাভাবিক। দেখো এই বয়সটা আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠি, আমরা আত্মনির্ভর হয়ে উঠি, ঠিক কিনা? তো যেহেতু আত্মনির্ভর হয়ে পথ চলবো, আমাদের মনে ভালো চিন্তাও আসবে, মন্দ চিন্তাও আসবে। যদি ভালো চিন্তা দ্বারা আমরা প্রভাবিত হতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, আমরা দেশের এবং দশের কল্যাণে কিছু কাজ করতে পারবো। কিন্তু উল্টোটা যদি হয়, আমরা যদি মন্দ চিন্তা দ্বারা প্রভাবিত হয়ে উঠি তাহলে আমাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে, আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা দেশের এবং দশের কল্যাণ না করে বরং বিধ্বংসী কিছু করে বসবো। আর কবিতা আগেই বলেছেন এই বয়সটা আসলেই হচ্ছে কি অপ্রতিরোধ্য। তাই তুমি যদি মন্দ কিছুও করো সেটাও কি হবে, অপ্রতিরোধ্য হবে। তোমাকে তোমার মা বাবা বা কেউ চাইলেও হয়তো কি থামাতে পারবে না। বিষয়টা অনেকটা এরকম না যে তোমার জীবনের ভালো তোমাকেই বুঝতে হবে। তুমি যদি পড়ালেখা না করো, একটা উদাহরণ দিয়ে বোঝাই, তুমি যদি পড়ালেখা না করো তোমাকে জোর করে কিন্তু কেউ পড়ালেখা করাতে পারবে না। বিষয়টা অনেকটা ওরকমই। কেউ যদি মন্দ চিন্তা দ্বারা প্রভাবিত হয় তাকে কোনোভাবেই, বিকজ অফ কে বয়সের বৈশিষ্ট্য হচ্ছে কি অপ্রতিরোধ্য, তার মানে প্রতিরোধ করা যাবে না। তাই এই বয়সটা আসলেই কি ভয়ঙ্কর। অন্য বয়স হলে সেটাতে কিন্তু নেতিবাচক চিন্তা ভাবনাগুলো আমাদের কম আসে। যারা বৃদ্ধ হয়ে যায় তারা কিন্তু বুঝে যে এই চিন্তাগুলো করলে আমাদের জন্য কি হবে, খারাপ হবে। তারা এক্সপেরিয়েন্স, তারা এগুলো করবে না। আর শিশুদের মনে এগুলো আসবে না, আর আসলেও তারা মা বাবা বুঝালে বুঝবে। কিন্তু এই বয়সে সেটা পসিবল হয় না। সেজন্য এই বয়সে আমরা নানা ধরনের নেতিবাচক চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত হতে পারি, সেজন্য এটা বলেছেন। আজকে কি আর কন্টিনিউ করবো? অন্যান্য ব্যাচ এতটুকু পড়িয়েছি, তা আগামী ক্লাস এটা আমরা কমপ্লিট করে দেবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।